কি বলছে দেখো, ইতিবাচক মনোবিজ্ঞান বা পজিটিভ সাইকোলজি। আচ্ছা, মনোবিজ্ঞান ব্যাপারটা কি এটা তোমাদের কাছে প্রথম না। কেন স্যার না? কারণ এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে মেবি, হ্যাঁ 11-এই পড়েছো। মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান বলতে কি এর সাইকোলজি, যেটা মানুষের কোনো ভাবনা, কোনো ইমোশন এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ মনের বিজ্ঞান যে একটা টাইমে ছিল। এটা যদি আরো ডিটেলসে যাওয়া যায় একটা পুরো ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো, মানুষ কিভাবে আরো সুখী ও পরিপূর্ণ এবং সফল জীবন যাপন করতে পারে, পজিটিভ সাইকোলজি। স্যার প্রথমের দিকে আরো একবার চলে আসি, যে টার্মটা দেখো পজিটিভ সাইকোলজি। পজিটিভ বলতে বোঝাচ্ছে ইতিবাচক মনোবিজ্ঞান। ইতিবাচক মনোবিজ্ঞান বলতে কোনটাকে, আমাদের জীবনে চলতে গিয়ে বা তোমরা জীবনে চলতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি হও। যদি বলা চলে যে তোমাদের দেখবে তোমাদের পাড়াতে যেই সকল দাদা বা দিদিরা এইচএস কমপ্লিট করেছে, বা তোমার যেই সকল বন্ধুরা দাদা বা দিদিরা, বললাম না এখন যেহেতু এক ক্লাস গিয়ে দাদা বা দিদির মধ্যে তোমরা ধরতে চাইছো না, বা যেই সকল সিনিয়ররা তোমাদের এইচএস কমপ্লিট করলো, তাদেরকে হয়তো টার্গেট রেখেছিল 90% মার্কস পাবে, বা কেউ টার্গেট রেখেছিল 85% মার্কস পাবে। তো এনি হাউ তাদের নাম্বারটা হয়তো দাঁড়িয়ে গেছে 60%। এবার এই 60% দাঁড়ানোর পরে তারা না কারোর সাথে কথা বলছে, না কারোর সাথে চলাফেরা করছে, না কারোর সাথে মিশছে, না ঠিকঠাক করে খাবার খাচ্ছে, নিজেকে একটা ঘরে আইসোলেট করে নিয়েছে। তাহলে এটা কি, এটা কি একটা পজিটিভ লক্ষণ না নেগেটিভ লক্ষণ? নেগেটিভ লক্ষণ। অর্থাৎ যদি বলা চলে পজিটিভ সাইকোলজি হচ্ছে সেটা আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটা কাজ করতে গিয়ে, জীবনে চলাফেরা করতে গিয়ে আমরা যদি কোনো সমস্যার মুখোমুখি হই এবং আশার রূপ, আমি যে আশা করেছিলাম, যে ভাবনাতে ভেবেছিলাম, সেই রকম কোনো ফলাফল যদি না আসে বা না পায়, তার ফলে আমাদের মনের মধ্যে যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, অর্থাৎ নেগেটিভ বলতে আমি কি করতে এসেছি, আমার দ্বারা কিচ্ছু হবে না, বাকিরা পাচ্ছে, আমি তো নাল্লা, আমার মানে যত খারাপ থট ভাবনা আমাদেরকে নিজেকে নিয়ে চলে আসে, সেই সকল সংক্রান্ত সমস্যাগুলো দূর করবে, সেই সকল বিষয় দূর করে থাকে এই পজিটিভ সাইকোলজি, অর্থাৎ ইতিবাচক মনোবিজ্ঞান। টু দা পয়েন্টে যদি বলা চলে, তোমার মধ্যে যে নেগেটিভ ভাবনা চিন্তাগুলো আছে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে, পড়াশোনা করতে যে তুমি পারছো না, কাউকে পছন্দ করছো, তাকে অ্যাপ্রোচ করছো, সে অ্যাপ্রোচটা সে ডিকনাইল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে, যার জন্য তুমি ভাবছো আমার জীবন বৃথা, এই পৃথিবীতে থেকে লাভ নেই, লাইক কোন একজনের মতো যে কিছুক্ষণ আগে করছিল। তারপরে ওই যে ও একটা ডিপ্রেশনে চলে যাওয়া, একটা অ্যাংজাইটিতে ভুগা, সেই সকল জায়গা থেকে যে ভাই তোকে রিজেক্ট করলো, তার মানে তোর কাছে সবকিছু শেষ হয়ে গেল না, আরো একটা সুযোগ এলো অন্য কারোর জন্য, তোর রেজাল্ট খারাপ হলো, তার মানে এটাই তোর পরীক্ষা না, এরপরে আরো পরীক্ষা আছে, তোর আরো অন্য ক্যাপাবিলিটি আছে, সেটা এই বিষয়গুলোতে বা এই সংক্রান্ত জায়গাগুলো থেকে তাকে পজিটিভ ভাইবে নিয়ে আসা, বা পড়ার টাইমে সে পড়া না করে সে অন্য কিছু ভাবছে, আমি গ্রাজুয়েশন করার আগে বিয়ে করব, এই সমস্ত ভুল ভাবনার জন্য সে বিভিন্ন সমস্যায় যে সম্মুখীন হয়, তাদের সেই সকল বাচ্চাদের বা সেই সকল মানুষদেরকে ওই নেগেটিভ ভাবনা থেকে এনে একটা পজিটিভ ভাবনাতে নিয়ে আসার কাজ করে পজিটিভ সাইকোলজি। আশা করি আমি বুঝাতে পেরেছি। কি বলছে, মানুষ কিভাবে আরো সুখী, পরিপূর্ণ এবং সফল জীবন যাপন করতে পারে। তাহলে পজিটিভ সাইকোলজির মেন কাজ কি, মানুষের মধ্যে যে নেগেটিভ ভাবনা আছে সেই নেগেটিভ ভাবনাটাকে দূর করে তাকে সুখী করা, তাকে পরিপূর্ণ সফল জীবন যাপন করতে সাহায্য করা। ধরো আজকে যে ছেলেটা 80% ভেবেছিল, সে 80% না পেয়ে 60% যদি পায়, তখন সে প্রথমে ভাবলো আমি মুখ দেখাবো কি করে। ভাই রেজাল্টের জন্য তুই মুখ দেখাতে পারবি না, কে বলেছে? আমার বন্ধুরা তো চাকরি পেয়ে যাবে, ভাই 80% রেজাল্ট পেয়েছে, তার মানে ও চাকরি পাবে, কোথায় লেখা আছে? আমি তো রাস্তায় চলাফেরা করতে পারবো না, কারণ আমার সকল বন্ধু 80 পেয়েছে, আমি 60 পেয়েছি, 60%। তাহলে তো ওটা হবে না। মানে কোনো কারণবশত তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তার মানে তুমি অকেজো হয়ে গেছো, এটা কে বলেছে ভাই? তোমার জীবনের তো একটা মিনিং আছে, সেই মিনিংটাকে তো দেখাতে হবে, এই জিনিসটা। তাহলে ইতিবাচক মনোবিজ্ঞান মানুষের দুর্বলতা ও মানসিক সমস্যার চিকিৎসার পাশাপাশি তাদের ইতিবাচক গুণাবলী যেমন আশা, কৃতজ্ঞতা, সৃজনশীলতা, সাহস, ভালোবাসা, তোমরা যেটা বলতে চাইছো সেটা কিন্তু না, এটা অন্যরা, চিহ্নিত করে লালন করে এবং বৃদ্ধি করার উপায়ে জোর দেয়। এটি শুধু রোগ মুক্তি নয়, বরং সমৃদ্ধি অর্জনের দিকে
মনোনিবেশ করা। তাহলে দেখো স্যার, আমি যেই জিনিসটা বললাম সেটাই কিন্তু এই জায়গাতে আছে। কি বলছে, ইতিবাচক মনোবিজ্ঞান মানুষের দুর্বলতা, মানসিক সমস্যা যেটা আছে সেটাকে চিহ্নিত করে দূর করবে। শুধু দূর করে দিল তা না, তারপরে তার মনের মধ্যে আশা জাগাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি এইচএস এ 60 পেয়েছো, ওকে চাপ নাই, তুমি একটা ভালো সাবজেক্ট অনার্স নাও, এটাকে তুমি 80 করে দাও বা গোল্ড মেডেলিস্ট হয়ে যাও, তুমি কলেজে হতেই পারে। এক্স্যাক্টলি অনেক ছেলে মেয়ে আছে যার জন্য দেখো, সত্যি কথা যদি বলা চলে, তাহলে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো যে সমস্ত এক্সাম গুলো হয় না, সেখানে তো তাহলে যারা 99 বা টপ স্টুডেন্ট আছে তারাই পেতো, তাদেরই ক্রাইটেরিয়া দেওয়া হতো। তবে সেখানে 55% গ্রাজুয়েশন রাখে কেন? যেই ছেলেটা 50 বা 60% পেয়ে থাকে সেও কিন্তু ইউপিএসসি ক্লিয়ার করতে পারে বা ডাব্লিউবিসিএস অফিসার হতে পারে। কেন? তার মধ্যে একটা আশা ছিল, একটা জেদ ছিল এই জিনিসটাই। আর ও যদি প্রথমে ভেবে নেয় আমার কাছে 55% নাম্বার আছে, আমি কম্পিটিশন করব যে 85% ছেলে আছে তার সাথে, তাহলে কি সে ম্যাচটা জিততে পারবে? প্রথমেই তো হেরে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো? মুদ্রা কথা হলো, তোমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে। তোমাদের মনের মধ্যে যে নেগেটিভ থট আছে যে কোনো বিষয়কে নিয়ে, তুমি নিজেকে নিয়ে যে দুর্বল ভাবো, সেই সংক্রান্ত জিনিসগুলো দূর করবে। আত্মবিশ্বাস তো বাড়াবেই, তার পাশাপাশি তোমাকে সৃজনশীল করে তুলবে। তুমি बैठा हुआ दिमाग शैतान का घर होता है, এই জিনিসটা একটা মনে রাখো। তুমি যদি কোনো কাজ না করো তাহলে তোমার মনের মধ্যে ভুল ভুল ভাবনা চিন্তা আসবে, আর তুমি যদি কোনো একটা কাজে লিপ্ত থাকো তাহলে একটা কাজ করার পরে নতুন নতুন জিনিস করতে ইচ্ছে করবে, নতুন নতুন জিনিস ভাবতে ইচ্ছা করাবে। সেই জিনিসটাই করাই এই পজিটিভ সাইকোলজি। আশা করি একটু হলেও তোমরা বুঝতে পেরেছো পজিটিভ সাইকোলজি কি। যদি না পারো বলতে পারো, আর না পারলেও একটু কমেন্ট করো। এরপরে স্লাইডে যাই আমি। কি বলছে, আবার মার্টিন সেলগার যাকে প্রায়শই ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে তোমাদের মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে এলো যে ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মার্টিন সেলগাম, সেলিগম্যান। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ফার্স্ট কোশ্চেন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মার্টিন সেলিগম্যানকে। ওকে, এটা মনে রাখো, এটা কোশ্চেন কিন্তু তোমাদের আসবে, এসেছে বা আসতেও পারে, বলে দিচ্ছি, ধৈর্য ধরো। তাহলে দেখো, ইনার মতে তিনি কি বলেছেন ইতিবাচক মনোবিজ্ঞান কি? ইতিবাচক মনোবিজ্ঞান অনুশীলনের অর্থ হলো, ইতিবাচক মনোবিজ্ঞান অনুশীলনের অর্থ হলো এমন শক্তি, এমন অভ্যাস গড়ে তোলা যা একটি পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। স্যার, পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে বলতে কি বলছে দেখো, ইতিবাচক মনোবিজ্ঞান অনুশীলনের অর্থ হলো এমন শক্তি, এমন অভ্যাস গড়ে তোলা যে একটি পরিপূর্ণ অর্থপূর্ণ জীবনের দিকে গড়ে তোলা। দেখো, আমরা যেটা মুদ্রা কথা এখানে যিনি যেটা বলতে চেয়েছেন, জীবনের অর্থকে আমি যদি আমার এখন বর্তমানে দিতে, আমার ধরো আমি টার্গেট রাখছি আমার সিএসসি কে টার্গেট, কলেজ সার্ভিস কে, মানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব। এবার ইন কেস আমি যদি এটা হতে পারলাম প্রথমবার, খুব ভালো। ইন কেস আমি যদি এটা হতে না পারলাম, তাহলে আমি কি ভেঙে পড়ে যাব? আমি কি আবার উঠে দাঁড়াবো না? এই যে আমি ভেঙে পড়ছি, তারপরে আমাকে উঠে দাঁড়ানো, তারপরে আমি হয়তো একটা টার্গেট রেখেছি যে আর্নিং বা টাকা, আমি হয়তো 100K বা 50K মতো আমি একটা টার্গেট রেখেছি যে না, আমি 50,000 বা 75,000 টাকা মান্থলি আমি আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে আমি কামাতে চাইছি, আমি ধরছি। এবার ইনকেস আমার হয়তো সেটা 75 জায়গায় 50 হলো, আমি টার্গেট রেখেছিলাম 75 কিন্তু 50, কিন্তু আমি এটা নিয়েই পড়ে গেছি, আমি তো 75 টার্গেট রেখেছিলাম, আমি তো 75 পারলাম না ইনকামটা করতে, তাহলে আমার জীবন চলবে কি করে? আমি খাবো কি করে? আমি থাকবো কি করে? আমি এই নিয়ে আমার ফ্যামিলি লোকের সাথে ঠিকঠাক করে কথা বলছি না, খিটমিটে বিহেভিয়ার করছি, তাহলে তো হবে না। আমাকে কি আমি 75 রেখেছিলাম, আচ্ছা ভাই হয়নি তো, আমার কাছে 50 আসছে, তো সেই 50টা নিয়ে আমি ম্যানেজ করে চলি। অর্থাৎ তোমার মধ্যে একটা ব্যালেন্স সিচুয়েশন রাখতে হবে, সেই জিনিসটাই বলতে চেয়েছে পরিপূর্ণ অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করা। এবার মুদ্রা কথা, আমি এটা বলছি আমার একটা টার্গেটের জন্য। এবার জীবনের লক্ষ্য শুধুমাত্র কি আর্নিং না, আমার পারিপার্শ্বিক পরিবেশে যে আরো ভাই বোন বা আমার যে সমস্ত ফ্যামিলি মেম্বার গুলো আছে তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে সুস্থভাবে চলা, তাদের সাথে সুস্থভাবে কথা বলা, প্রত্যেকটা জিনিসের দরকার আছে। সেই জিনিসটা সত্যি কথা বলতে গেলে বর্তমানে আমরা এমন একটা ইঁদুর দৌড়ের সোসাইটিতে আছি না, যে সবসময় আমাকে আগে যেতে হবে, ওর আগে যেতে হবে, ওর আগে যেতে হবে, আমাকে আগে করতে হবে। এইভাবে চলার পরে কি বলতো, আমাদের জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে। অর্থহীন ইন দা সেন্স টাকা না, এখানে ওই অর্থর কথা বলিনি। অর্থ বলতে আমাদের জীবনটা যে উপভোগ করা দরকার প্রত্যেকটা মোমেন্টকে, সেটাকে আমরা করতে পারছি না। সারাক্ষণ আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস নিয়ে চলছি। এর ফলে
আমাদের বিভিন্ন নেগেটিভ থট আসছে, আমরা আমাদের দৈনন্দিন জীবন অনেক কিছু হ্যাম্পার করছি। এবার এই সকল সমস্যাগুলো যেন না আসে, আমি এই সকল সমস্যাগুলোকে রিডিউস করে আমি একটা হেলদি লাইফ লিড করতে পারি, সেটা করে থাকে পজিটিভ সাইকোলজি। আশা করি যাদের সমস্যা হচ্ছিল পজিটিভ সাইকোলজি নিয়ে এবার বুঝতে পেরেছো। তারপরে কি, বিপর্যয় থেকে দ্রুত ফিরে আসে, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করুক বা না করুক, সকলে এমন পদক্ষেপ থেকে উপকৃত হতে পারে যা ইতিবাচক আবেগ, সম্পৃক্ত এবং কৃতজ্ঞতার অনুভূতিকে উৎসাহিত করে। ঘুরিয়ে কথা একই গো, আমি যেটা বললাম সেটাই। তুমি বিভিন্ন সমস্যায় আছো, তোমার মধ্যে নেগেটিভ থট শেষ, তোমার দ্বারা কিছু হবে না, আমার কোনো মূল্যবোধ নেই, তোমার কাছে মানি মাইন্ডেড থট চলেছে, সেই সকল জিনিসগুলোকে কেন্দ্র করে তোমার মধ্যে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, তোমার মধ্যে একটা যে অ্যাংজাইটি সৃষ্টি হয়েছিল, তোমার মধ্যে একটা যে নেগেটিভ ভাবনা সৃষ্টি হয়েছিল, সেগুলোকে রিডিউস করে একটা হেলদি লাইফ তোমাকে লিড করানোর কাজ করে থাকে পজিটিভ সাইকোলজি। নামটার মধ্যেই এসো না ভাই, পজিটিভ, নেগেটিভ না। তার মানে কি অবশ্যই পজিটিভ হবে। কৈলাস সরকার, এটা থেকে বের কিভাবে হব, কিটা থেকে তুমি বের হতে চাইছো? একদম রাজ, মিনিংফুল লাইফ, একদম প্রত্যেকটা জিনিসকে যে ইকুয়াল ইম্পর্টেন্ট আছে সেই জিনিসটাকে পজিটিভ সাইকোলজি বোঝাতে চাই। তোমার জীবনে যেমন টাকার দরকার আছে, তেমন তোমার জীবনে ফ্যামিলিরও দরকার আছে ভাই, তোমার জীবনে বন্ধুরও দরকার আছে, তোমার জীবনে বান্ধবীরও দরকার আছে, তোমার জীবনে তোমার বাবা মায়ের সোশ্যাল এনভায়রনমেন্টের দরকার আছে। কিন্তু আমরা এমন একটা সময় এসে গেছি যে আমরা শুধু ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় যাচ্ছি, আমাদের মাইন্ডে শুধু একটাই মানি ওরিয়েন্টেড থট, মানি আছে মানে সবকিছু আছে, সেটাতেই আমাদের মধ্যে একটা যে নেগেটিভ থট, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসটা চলে আসে, কম্পেয়ার করা, এই সমস্ত। স্যার এটা কি মনোবিজ্ঞান? অবশ্যই অবশ্যই, পজিটিভ সাইকোলজি এডুকেশন সাইকোলজি একটা পার্ট। দেখো নামের মধ্যেই তো সাইকোলজি আছে। বাবা প্রিয়াঙ্কা সাউ স্যার, তুমি কি এখনই জয়েন করলো? দেখো শুধু ডিপ্রেশন কেন আছে, সবার দরকার আছে একদম। এবার দেখো এই ইতিবাচক মনোবিজ্ঞানে 4টা তরঙ্গ এসছে, 4টা তরঙ্গ বলতে ওয়েভ, 4টা পর্যায় এসেছে। যেমন তোমরা দেখো এখন বর্তমানে আমরা আই থিঙ্ক যদি OnePlus-এ যাই অ্যান্ড্রয়েড 15 চলছে মনে হচ্ছে, না গো কত চলছে গো, 15 না 14, 1.5। আচ্ছা দেখি, মানি ইন দ্য পাওয়ার। আচ্ছা বর্তমানে যে আমরা ফোনগুলো ইউজ করছি সে অ্যান্ড্রয়েড হতে পারে, বা অনেকে হয়তো তোমরা অ্যাপেল ইউজ করছো, তো সেই প্রেক্ষিতে বলি যে অ্যান্ড্রয়েড ফোন যেটা ইউজ করছো সেটা বর্তমানে কত চলছে, অ্যান্ড্রয়েড 15 চলছে না অ্যান্ড্রয়েড 16 চলছে? যতদূর আমার মনে হয় অ্যান্ড্রয়েড 15 চলছে। এবার অ্যান্ড্রয়েড 15 বলতে কি, এর আগে 14, 13, 12, 11, 10, 9 আর এভাবে একটা একটা করে ভার্সন এসেছে। শুভম মন্ডল অ্যান্ড্রয়েড 16 চলছে কি জানি গো, আমারটাই অ্যান্ড্রয়েড 16 এসেছে কি অ্যান্ড্রয়েড 15-এ আমি পড়ে আছি, হয়তো বা আপডেট দিতে হবে তবে। হ্যাঁ অ্যান্ড্রয়েড 16 চলছে। এবার এক্স্যাক্টলি দেখো আমি যেটা বলছি, এবার ধরো এই যে অ্যান্ড্রয়েড 16 চলছে, এর আগে অ্যান্ড্রয়েড 15 ছিল, এর আগে অ্যান্ড্রয়েড 14 ছিল, অ্যান্ড্রয়েড 13 ছিল, অ্যান্ড্রয়েড একটার পর একটা করে অ্যান্ড্রয়েডের ভার্সন এসেছে না আসেনি, নতুন ভার্সন এসেছে না আসেনি। এবার নতুন ভার্সন যখন এসেছে নতুন কিছু ফিচার্স নিয়ে এসেছে। প্রথমে যখন অ্যান্ড্রয়েড 1 ছিল, অ্যান্ড্রয়েড 2 ছিল, অ্যান্ড্রয়েড 10 ছিল, তখন যে ফিচার্স ছিল অ্যান্ড্রয়েড 16 বা অ্যান্ড্রয়েড 15 বা অ্যান্ড্রয়েড 17 যেটা আছে তার ফিচার্সের মধ্যে পার্থক্য আছে। এক্স্যাক্টলি ঠিক তেমন দেখো এই ইতিবাচক মনোবিজ্ঞানেরও 4টা তরঙ্গ মানে 4টা ভার্সন এসেছে। প্রথম ভার্সন যেটা এসেছিল বা প্রথম তরঙ্গ সেটা হচ্ছে সুখের বিজ্ঞান। কিসের বিজ্ঞান স্যার? সুখের বিজ্ঞান। এটা একটু লিখে নাও, 1990 দশকের দিকে এটা ছিল। ওকে ওকে গুড ডান, এদিকে এসো। এবার এই প্রথম তরঙ্গ কি বলেছে? সুখের বিজ্ঞান। মানে এর মেইন কাজটা কি ছিল? মানুষকে সুখী রাখতে হবে। কি বলছে? মানুষের মানসিক রোগ বা অসুস্থতা নিয়ে পড়ে না থেকে কিভাবে জীবনে সুখ, আনন্দ এবং নিজের শক্তির বিকাশ ঘটানো যায় তা নিয়ে কাজ করে। যেমন মার্টিন সেলিগ্রামের পারমা মডেল। তাহলে এখান থেকে আরো একটা চলে আসছে যে পারমা মডেল, PARMA মডেল। এই মডেলটার ফুল ফর্ম, এই মডেলটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এই যে পারমা মডেল আছে এটা পজিটিভ সাইকোলজির কত নম্বর ওয়েভ থেকে এসেছে? প্রথম তরঙ্গ বা ফার্স্ট 1 পয়েন্ট অর্থাৎ প্রথম ওয়েভ থেকে এসেছে। এর মূলত কাজ কি ছিল?
মানুষ যদি মানসিক ভাবে সমস্যায় ভুগে, তার মধ্যে যদি মানসিক সমস্যা থাকে, সেগুলোকে দূর করে তাকে সুখ এনে দেওয়া, তাকে জীবনটা যে সুখময় সেই জিনিসটা তাকে ফিল করানো বা তাকে বুঝিয়ে দেওয়া, সেই জিনিসটাই। আশা করি এটা বুঝতে পেরেছো ফার্স্ট তরঙ্গ কি বলতে চেয়েছে। তোমাদের এখানে কোয়েশ্চেন আসতেই পারে যে ইতিবাচক মনোবিজ্ঞানে ফার্স্ট ওয়েবে কি বলেছে, সেকেন্ড ওয়েবে কি বলেছে, যার জন্য এটা দিলাম। নেক্সট ওয়ান, এবার দ্বিতীয় তরঙ্গ চলে গেল। দ্বিতীয় তরঙ্গের সালটা কত আছে গো, দাঁড়াও একটু দেখে নেওয়া যাক। এখানে তো আমি দিয়েছিলাম দ্বিতীয় তরঙ্গ, এখানে সালটা দেওয়া নাই। 1990 মানে 2010 দশকে চলে আসতে পারে। এবার কি বলেছে, বাস্তবতা ও জটিলতা। এর আগে কি বলেছিল, শুধুমাত্র সুখ বিষয়টাকে জোর দিয়েছিল। এবার এটাকে কিসে দিয়েছে, যে না শুধু সুখ আসবে তা না, এর মধ্যে বাস্তবে কিছু সমস্যাও থাকতে পারে। সব সময় যে তুমি সমস্যাকে নেগলেক্ট করবে তা কিন্তু না, কিছু কিছু সময় সমস্যাটাকে পজিটিভ ভাবে নিয়ে জীবনটাকে এগিয়ে যেতে হবে, এই জিনিসটাই বলেছে। কি বলছে, জীবনে কেবল ভালো দিক নয়, বরং দুঃখ, কষ্ট এবং প্রতিকূলতাকে মেনে নিয়ে কিভাবে মানুষ আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, সেই বাস্তবতার উপর জোর দেয়। ভাই জীবন কিন্তু কোনো একটা স্বপ্ন না যে তুমি একদম একটা অন্য দেশে চলে গেছো। জীবন হচ্ছে জটিলময়। জীবন মানে জি বাংলা না, জীবন মানে হচ্ছে জটিল। এই জিনিসটা মাথায় রাখো। কি বললাম, জীবন মানে কিন্তু জি বাংলা না, জীবন মানে হচ্ছে জটিলতা। তাই জীবনে তুমি যত জটিল মোমেন্ট তোমার লাইফে আসবে এবং তুমি যতটা ভেঙে পড়বে, তুমি ঠিক ততটাই স্ট্রং এবং ততটাই গেনার হবে লাইফে। এই জিনিসটা মনে রাখা আছে। আজকে ডেটটা এবং কথাটা বলে রাখছি, যে যত যার লাইফে যত প্রবলেম আসছে, যে যত জায়গা থেকে ফ্রাস্ট্রেটেড হচ্ছ, যে যত জায়গা থেকে রিজেক্টেড হচ্ছ, যে যত ভাবে ভেঙে পড়ছো, যত ভাবে ভুল ট্রিটেড হচ্ছে, সে বন্ধু থেকে চালু করে বাবা মা, পারিপার্শ্বিক স্যার, যে কোনো জায়গা থেকে হতে পারে, সেই একটা টাইমে এমন একটা স্ট্রং মানুষ, এমন একটা মানুষ তৈরি হবে যেটা বলার না। তাই জীবনে যদি ভেঙে পড়ো, তার মানে জানো তুমি ভালো জায়গায় আছো, ঠিক জায়গায় আছো। কি বলেছে এটাকে, যে জীবনে তো তোমার তো সমস্যা আছে, তুমি সমস্যাটাকে মানতে শেখো। তুমি যেটা চাইছো সেটা যে সব সময় হবে তা কিন্তু না। আমার বর্তমানে চাওয়া পাওয়া যে ভাই আমাকে এখন 1 লাখ পার স্যালারি দরকার, আমি এখন বর্তমানে চাইছি আমার এখন 1 লাখ দরকার, হচ্ছে না। আমি এখন চাইছি আমি সুইজারল্যান্ড ঘুরতে যেতে চাইছি, আমি চাইছি আমাকে এখন সুইজারল্যান্ড ঘুরতে যেতে হবে। ইন কেস আমি সেটা করতে পারছি না, হতে পারে, তো আমি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে এটা তো আমার একটা সমস্যা যে না আমি যেতে পারছি না, আমার বন্ধুরা যেতে পারছে, এটা জাস্ট একটা ছোট। এবার ধরো তুমি যে ছেলেটা 60% রেজাল্ট করেছে, সে এখন চাইছে না আমাকে টপ রেজাল্ট হতে হবে, টপ হতে হবে। সে ভাবনা চিন্তা টপ নিয়ে পড়াশোনা করেছিল, যে না সে র্যাঙ্ক করবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। অসুস্থতার জন্য সে 60% পেয়েছে, কিন্তু সে টপ হতে পারলো না। তাহলে এটা কি তাকে ভুলে যেতে পারবে না? এটাকে তাকে মেনে নিতে হবে, এই বাস্তবটাকে তাকে মেনে নিতে হবে। তোমাদের একটা জিনিস জেনে রাখো, বর্তমানে অ্যারোগ্যান্স ছেলে মেয়ে কারা হয় জানো? যারা প্রথম থেকে বা ছোট বাচ্চা থেকে যখন যেটা চায় তখন সেটা যদি পেয়ে যায়। ছোট বাচ্চা থেকে কোনো ছেলে বা মেয়ে যদি যখন যেটা চাইছে তখন যদি সেটা না পায়, আর যখন যেটা বলছে সব সময় যে সে ঠিক বলছে সেটা না বল করে তাকে যখন বলা হচ্ছে না তুই এটা ভুল করছিস, তাকে কষ্ট দেওয়া হতো, তাহলে সেই ঠিকঠাক জায়গা থেকে আর বা অ্যারোগ্যান্স হয় না। কিন্তু যে প্রথম থেকে ছোট বাচ্চা থেকে যখন যেটা চাইছে, যখন যেটা বলছে সেটাই ঠিক, তাহলে আচমকা যদি তার সামনে কেউ বলে যে না এটা ঠিক না, এটা ভুল, তাহলে সে সেটা মেনে নিতে পারে না। তার জন্য তুমি যেটা চাইছো, তুমি যেটা পাচ্ছ না, সেটাকেও মানতে হবে যে না ওটা তোমার জন্য না। মানে সমস্যাটাকে তোমাকে মেনে নিতে হবে। সবই যে জীবন তোমার সুখময় তা কিন্তু না, কিছু দুঃখ আছে যেটাকে তোমাকে মানতে হবে এবং মেনে নিয়ে এগোতে হবে। সেই জিনিসটা দ্বিতীয় ওয়েবে বলা হয়েছে। স্যার আমি জানি মানুষের আশা আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। দেখো মানুষের আকাঙ্ক্ষা তুমি আমি সবাই আশায় বাঁচেছে, আশা। তোমার আশা আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে গেল তাহলে জীবনে তুমি থেমে গেলে। দেখো একটা জিনিস আমি যেটা আমার বন্ধু বা সবসময় জীবনে বলে রাখি, যে তোমরা হয়তো নিউজ চ্যানেল না, তোমরা এই মুভি দেখেছো অনেকে, ঠিক আছে? এবার মুভিতে দেখার পরে কোনো মানুষ যদি তোমার হসপিটালাইজ থাকে, তাহলে দেখবে যে একটা এক্সেলের মতো জায়গাতে ডিক 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 করে যায় না গো, এইভাবে যে একটা হার্ট রেটের লাভ ডিপ করে আপ ডাউন হতে হতে থাকে না। এই জিনিসটা নোটিস করেছো না করোনি? এটা বলো তো, যে এই জিনিসটা তোমরা নোটিস করেছো না করোনি? আচ্ছা আমি যেটা জিজ্ঞেস করছি সেটা করো, ফিলিংস করি বাদ দাও, ইলিডিয়ান্স বুঝছো? তোরা বয়স কত হলো? চরম সত্যি কথা বলছি, এখনো জীবন তবে তো শুধু তোমাদের, এখন তো গোল্ডেন পিরিয়ডে আছে।
এখন শুরু কোথায়? এই জগৎ তো চিনবে, সবে তো চিনতে শুরু করবে। আসছি গো, পরমাণে আসছি। থাকে এবার এটার মানে কি বলতো? এটার মানে কি? হ্যাঁ রাজ, এই যে বলছি এটার মানে কি? এটার মানে হচ্ছে এই জিনিসটা চলছে, কখনো আপ আছে কখনো ডাউন আছে, তার মানে কি মানুষটা বেঁচে আছে। যদি তোমার এই মানুষটা যেটা যে অ্যাডমিট থাকে, সে যদি এই রেখাটা এইরকম ভাবে না থেকে সমান ভাবে যায়, তার মানে কি মানুষটা মরে গেছে। তোমার জীবনে যদি তুমি চলতে গিয়ে সমস্যায় পড়ছো এবং সমস্যা পড়ার পরে তুমি যদি আবার নতুন করে আশা নিয়ে বাঁচছো বা আশা দেখছো কিছু করবে, তার মানে তুমি জানবে তুমি ঠিক জায়গায় আছো। আর যদি তুমি তোমার মধ্যে কোনো আশা নেই, তোমার জীবনে যেটা চাইছো সেটা পেয়ে যাচ্ছ, কোনো জায়গায় তুমি নেগলেক্ট হচ্ছ না, কোনো জায়গায় কিছু না, একদম সমান ভূমিতে চলছো, তার মানে তুমি জীবিত না, মৃত অবস্থায় তোমার জীবন ঠিক চলছে না। সব সময় জীবনের একটা দারুণ ফিলোসফি, এটা মনে রাখো, জীবন যখন এইভাবে আপ ডাউন চলবে, তার মানে তুমি ঠিক জায়গায় আছো। এটাই ল অফ নেচার ভাই। আশা করি বুঝাতে পেরেছি আমি।